এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি নোয়ার মেয়েডরা তাকে প্রস্তুত করছে। তখনই এক মেয়েড এসে তাকে বলে, আপনার সঙ্গে দেখা করার জন্য একজন গেস্ট এসেছে। নোয়া জানতে পারে যে সেই লোকের নাম ডেড মার্লে এবং সে হোলজয়ের গভর্নর। এই হোলজয় আসলে নোয়ার যে এস্টেট অর্থাৎ যে জমি আছে তারই অধীনে পড়ে। আমরা এখন জানতে পারি যে রয়্যাল ফ্যামিলির মধ্যে একটা রীতি আছে যে যত প্রিন্স থাকে তাদের আলাদা আলাদা জায়গা দেওয়া হয় যাতে তারা সরকারের কাজকর্ম শিখতে পারে। আর যদি সেই এলাকায় বা জমিতে কোনো সমস্যা হয় তাহলে সেখানকার লর্ড তার প্রিন্সের কাছে আসে। আর এখন সেখানকার লর্ডই নোয়ার সঙ্গে দেখা করতে এসেছে। মার্লে এখন নিচে বসে নোয়াকে বাও করে এবং বলে, আপনার সঙ্গে দেখা করা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তখন নোয়া বলে, এত ফর্ম্যালিটি দেখানোর দরকার নেই, এসো আরামে উপরে বসো। তখন মার্লে গিয়ে সেখানে বসে পড়ে। সে বলে, আমরা দ্বিতীয়বার দেখা করছি। 1.5 বছর আগেও আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম যখন রাজা আমাকে হোলজয়ের গভর্নর বানিয়েছিলেন। তখন নোয়া বলে, হোলজয় কেমন চলছে? আমি শুনেছি ইম্পিরিয়াল তোমাকে অর্ডার দিয়েছে যে তোমাদের হোলজয়ের ভেতরে বন্যা হয়েছে এবং তোমাকে সেটা কন্ট্রোল করার অর্ডার দেওয়া হয়েছে। এখন তার সঙ্গে কথা বলে নোয়া বুঝতে পারে হোলজয় কিছুই ভালো চলছে না, কারণ হোলজয় একটা খুব ভালো প্রোডাকশন রিজন, যেখানে জমি খুব উর্বর, সেখানে একটা বড় নদীও আছে, কিন্তু সেই নদীতে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় সেখানে বন্যা হয়েছে। তাই রাজা মার্লেকে অ্যাপয়েন্ট করেছে যাতে মার্লে বন্যা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মার্লে সেটা পারছে না। তখন নোয়া জিজ্ঞেস করে, কি সমস্যা হচ্ছে? তখন মার্লে বলে, অ্যাকশন নেওয়ার জন্য আমাদের কোনো ফান্ডিং নেই, আমাদের কাছে টাকা নেই। তখন নোয়া বলে, এটা কিভাবে হতে পারে? তোমাদের তো ইম্পিরিয়াল অর্ডার আছে। তখন সে বলে, হ্যাঁ অর্ডার তো আছে, কিন্তু হোম মিনিস্টার কোনো না কোনো অজুহাত দিয়ে সে আমাদের টাকা দিচ্ছে না। এটা শুনে নোয়া বলে, ও এই সমস্যা, চলো তাহলে আমার সঙ্গে। পরের দৃশ্যে আমরা সেই মিনিস্টারকে দেখি যার নাম ম্যাভরিক। সে আরামে খাবার খাচ্ছে। তখন নোয়া সেখানে চলে আসে। তাকে দেখে সে জিজ্ঞেস করে, কি হলো, হঠাৎ কিভাবে আসা হলো? তখন নোয়া বলে, মার্লে আমাকে বলেছে যে তুমি ওদের ফান্ড ডিস্ট্রিবিউট করতে দেরি করছো। তখন মিনিস্টার বলে, না এমন তো নয়। তখন নোয়া বলে, তাহলে তুমি ওকে টাকা দিচ্ছ না কেন? তখন মিনিস্টার বলে, এর পিছনে একটা খুব ভালো কারণ আছে। তখন নোয়া বলে, তুমি এখন এটা বলবে না যে আমি বাচ্চা তাই আমি কারণ বুঝবো না, তাই এখন চুপচাপ বলো। তখন মিনিস্টার অবাক হয়ে যায়। সে বলে, অবশ্যই আমি এমন বলবো না। নোয়া বলে, ঠিক আছে, তাহলে বলো কেন তুমি ওদের ফান্ড দিচ্ছ না? তখন মিনিস্টার বলে, আপনিও জানেন হোলজয়ের ভেতরে বন্যার কারণে গত বছরও অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু আমাদের রাজা এত দয়ালু যে তিনি ওদের 1 বছরে ট্যাক্স মাফ করে দিয়েছেন। এর মানে ওদের কাছে এখনও ট্যাক্সের টাকা আছে। আমার মতে আগে ওদের সেই টাকা ব্যবহার করা উচিত। এটা শুনে নোয়া বলে, তুমি এখনও আমাকে বাচ্চা ভাবছো তাই না? ওদের শহরে বন্যা হয়েছিল তাই রাজা ওদের থেকে ট্যাক্স নেননি। রাজা এটা করেছিলেন কারণ ওদের কাছে টাকা ছিল না। তাহলে ওরা ট্যাক্স কিভাবে দেবে? আর তুমি এমনভাবে কথা বলছো যেন ওদের কাছে টাকা আছে আর ওরা সেটা লুকিয়ে রেখেছে। আমার তো তোমার মধ্যেই গড়বড় লাগছে। এটা শুনে মিনিস্টার ভয় পেয়ে যায় এবং বলে, না এমন নয়, সত্যি কথা হলো আমি এখন ওদের কাছে টাকা পাঠাতে পারছি না। নোয়া বলে, কিন্তু কেন? তখন মিনিস্টার তাড়াতাড়ি একটা অজুহাত ভেবে বলে, তুমি তো জানোই সম্রাটের জন্য একটা সামার রিট্রিট বানানোর প্ল্যান চলছে, মানে এমন একটা জায়গা যেখানে গরমেও ঠান্ডা লাগবে। রাজা এখন বয়স্ক, তাই তার গরম ক্যাপিটালে গ্রীষ্ম কাটানো উচিত না। সংক্ষেপে বললে, আমাদের এমন একটা শহর বানাতে হবে যেটাকে রাজা নিজের ভিলা বলতে পারে, আর এটা করতে অনেক টাকা লাগবে। এটা শুনে মার্লে খুব রেগে যায়। সে মনে মনে ভাবে, এই মিনিস্টার কতটা কারাপ্ট। রাজাকে সামনে রেখে নোয়াকে বোকা বানাতে চাইছে। কিন্তু আমরা দেখি নোয়া একেবারেই তার কথায় আসেনি। সে বলে, চুপ করো, তুমি রয়্যাল ফ্যামিলির বিরুদ্ধে অপরাধ করছো। তুমি কি বোকা কথা বলছো? যেখানে বন্যা হয়েছে সেখানে কন্ট্রোল দরকার, আর তুমি ভিলা বানানোর কথা বলছো। এই জন্য তুমি ওদের টাকা দিচ্ছ না? তুমি কি আমাকে আর আমার বাবাকে বোকা ভাবছো? তখন মিনিস্টার খুব ভয় পেয়ে যায়। সে বলে, না না, আপনি ভুল বুঝছেন, আমার এমন কোনো ইচ্ছে ছিল না, আমাকে ক্ষমা করুন। তখন নোয়া বলে, তাহলে ওদের ফান্ড তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করো, না হলে আমি রাজাকে সব বলে দেব। তখন মিনিস্টার আরও ভয় পেয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি এখনই ফান্ড ডিস্ট্রিবিউট করছি। এটা দেখে মার্লে খুব অবাক হয়ে যায় যে এত কম বয়স হওয়া সত্ত্বেও নোয়া মিনিস্টারের কথায় আসেনি, বরং তাকে সহজেই কন্ট্রোল করেছে। মার্লে বলে, আপনি তো খুবই বুদ্ধিমান, আপনি খুব ভালোভাবে নেগোশিয়েট করেছেন। এটা শুনে নোয়া ভাবে, মার্লে ভেবেছিল আমি অন্যদের মতোই হব। পরের দৃশ্যে মার্লে সেখান থেকে চলে যায় হোলজয় সামলাতে। তখন এক গার্ড এসে বলে, রাজা আপনাকে ডাকছেন। নোয়াও তার বাবার কাছে যায়। তাকে দেখে রাজা বলে, তুমি খুব ভালো কাজ করেছো, আমি হোলজয়ের কথা বলছি। আমি শুনেছি কিভাবে তুমি মিনিস্টারকে শিক্ষা দিয়েছো।
তখন নোয়া অবাক হয়ে বলে, আপনি এত তাড়াতাড়ি খবরও পেয়ে গেলেন? প্রশংসা করবেন না, আমি তো শুধু আমার জায়গায় থেকে যা করা উচিত ছিল সেটাই করেছি। তখন রাজা বলে, না, তুমি যা করেছো সেটা কেউই করতে পারতো না। তুমি মাত্র 6 বছরের, তবুও তুমি অসাধারণ। নিজের প্রশংসা শুনে নোয়া লজ্জা পায়। তখন তার বাবা লিভাইথান দেখে বলে, তুমি তো খুব তাড়াতাড়ি এই ম্যাজিক সোর্ড মাস্টার করে নিয়েছো। এই তলোয়ারটার ইতিহাস খুব ডার্ক, তবুও তুমি এটা মাস্টার করতে পেরেছো। এটা দারুণ ব্যাপার। এটা শুনে নোয়া মনে করে, পার্টিতে যখন লিভাইথান নিজের পাওয়ার বের করেছিল, তখন সে যদি লিভাইথানকে না থামাতো তাহলে সবাই মারা যেত। তখন রাজা বলে, তোমার জন্য আরও ভালো হবে যদি তুমি তলোয়ার চালানো ভালোভাবে শেখো। তোমাকে শেখানোর জন্য আমি একজন টিচারের ব্যবস্থা করেছি। তার নাম নোবেল। সে আমাদের পুরো এম্পায়ারের সেরা তলোয়ারবাজ। এমন কেউ নেই যে তাকে টক্কর দিতে পারে, তাই তার কাছ থেকে সব ভালোভাবে শিখো। নোয়া বলে, ঠিক আছে। কিন্তু তখন নোবেল রাজাকে বলে, শুরু করার আগে আমি একবার নোয়ার সঙ্গে লড়ে দেখতে চাই যে নোয়া কিভাবে লড়ে। এটা শুনে রাজাও রাজি হয়ে যায়। এটা দেখে নোয়া অবাক হয়ে যায় যে রাজা নোবেলের কথা এত সহজে মেনে নিল। তার মানে রাজা নোবেলকে খুব বিশ্বাস করে। এরপর তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। নোবেল নোয়াকে বলে, এসো, যেভাবে খুশি আমার উপর আক্রমণ করো। তখন নোয়াও রাজি হয়ে যায়। নোয়া এখন অনুভব করে যে লিভাইথান লড়াই করার জন্য বেশ এক্সাইটেড, তাই সেও অ্যাটাক শুরু করে দেয়। আমরা দেখি নোয়া এতটাই পাওয়ারফুল যে সে নোবেলকে খুব সহজেই হারিয়ে দেয়। এটা দেখে নোবেল এখন রাজার কাছে ক্ষমা চেয়ে বলে যে নোয়া তো অলরেডি আমার থেকে বেশি শক্তিশালী, তাই আমি ওকে কিছুই শেখাতে পারবো না। নোয়ার সামনে আমি আমার হার মেনে নিচ্ছি। এটা শুনে রাজাও খুব ইমপ্রেস হয়ে হাসতে থাকে। আর এখন তিনি নোয়ার প্রশংসা করে বলে, আমি তোমাকে এই বছরের নাইট সিলেকশন এক্সামের হেড জাজ বানাবো। এই কাজটা শুধু তুমিই করতে পারো। তো নোয়াও বলে, ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনই হবে। এরপর আমরা জানতে পারি যে এই নাইট সিলেকশন এক্সামটা আসলে একটা বাৎসরিক ইভেন্ট, যেখানে এম্পায়ারের আলাদা আলাদা জায়গা থেকে পার্টিসিপেন্টরা আসে। এটা এমন একটা নেশন যারা তাদের ওয়ারিয়ারদের একটা ট্রেজার মনে করে, আর বলা হয় যে একজন ওয়ারিয়ারের পথ মানেই সাকসেসের পথ। এই এক্সামে ফাইটারদের প্রথমে তাদের রিজিয়নালে লড়তে হয়, আর যে জিতবে সে ক্যাপিটালে গিয়ে ফাইনাল ব্যাটেল লড়বে। আর যে ফাইনালে জিতবে সে নাইটের টাইটেল পাবে, আর তার সঙ্গে সঙ্গে তাকে সমাজে হাই স্ট্যাটাস দেওয়া হবে। আর যে নতুন নাইট হয় তার প্রথম কাজ হয় হেড জাজের সাবঅর্ডিনেট হওয়া। এখন নোয়া এক্সাইটেড হয়ে যায়। সে বলে, যদি নাইট আমাকে সার্ভ করে তাহলে আমি আরও পাওয়ারফুল হয়ে যাব, কারণ আমরা জানি যে নোয়া যত বেশি সার্ভেন্ট পায় সে তত বেশি পাওয়ারফুল হয়। রাজা তখন নোবেলকে জিজ্ঞেস করে, নোয়ার এই ইভেন্টটা কিভাবে জাজ করা উচিত? সে বলে, হয় রাউন্ড রবিন দিয়ে, না হয় এলিমিনেশন দিয়ে। তখন নোয়া বলে, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি চাই আমাকে রিজিনালের জাজ না বানিয়ে শুধু ক্যাপিটাল জাজ করার সুযোগ দেওয়া হোক, কারণ এম্পায়ার অনেক বড়। আমি সব রিজিয়নে গিয়ে সব ব্যাটেল দেখতে পারবো না। আমি চাই না এই কারণে আমি কোনো শক্তিশালী ক্যান্ডিডেটকে ইগনোর করে ফেলি। রাজাও এতে রাজি হয়ে বলে, ঠিক আছে, তুমি যা করতে চাও করো। পরের সিনে নোয়া এখন জয়ীর সাথে থাকে আর তাকে জিজ্ঞেস করে, তোমাদের ভিলেজ থেকে কেউ নাইট সিলেকশন এক্সামে পার্টিসিপেট করছে? জয়ী বলে, হ্যাঁ, শুধু একজনই আছে যাকে ভিলেজ প্রতি বছর পাঠায়। নোয়া বলে, এইবার আমি সব এক্সাম দেখব, তাই তাদের বলো যেন তারা যত বেশি সম্ভব ক্যান্ডিডেট পাঠায়। জয়ী বলে, আসলে আমাদের ভিলেজ শুধু একজনকেই পাঠায়, কারণ আমাদের কাছে বেশি টাকা নেই আর ক্যাপিটালের খরচও অনেক, তাই পুরো ভিলেজ ডোনেশন জোগাড় করে একজনকে পাঠায়। সবার আশা ওই একজনের ওপর থাকে, কারণ সেই ভিলেজের ভাগ্য বদলাতে পারে। নোয়া বলে, তাহলে তাদের বলো তারা যতজন পারে পাঠাক, আর তার খরচ আমি দেব। আমি চাই না আমার চোখের সামনে কোনো ট্যালেন্টেড পারসন ইগনোর হয়ে যাক। জয়ী বলে, কিন্তু এতে তো অনেক খরচ হবে। নোয়া বলে, সেটা নিয়ে চিন্তা করো না। তারপর নোয়া ডিলানকে ডেকে বলে, ক্যাপিটালে যত খালি বাড়ি আছে সব খুঁজে কিনে নাও, আর যদি তাও কম পড়ে তবে ডরমিটারি বানিয়ে দাও। আর খাবারের জন্য আমাদের যেসব মার্চেন্টের সাথে কানেকশন আছে তাদের সাথে কথা বলো। এটা শুনে জয়ী খুব খুশি হয়ে যায় যে নোয়া ভিলেজের জন্য এত কিছু করছে। পরের সিনে নোয়া অ্যালেনের কাছে যায় যাতে ভিলেজের লোকদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করা যায়, কিন্তু খরচ দেখে নোয়া বলে, এই অ্যামাউন্টটা ভুল লাগছে। অ্যালেন বলে, এটা আপনার রিকোয়েস্ট, তাই আমরা আপনার কাছ থেকে বেশি টাকা কীভাবে নেব? আমরা তো যতটা সম্ভব ডিসকাউন্ট দিয়েছি। নোয়া বলে, না, তুমি মিথ্যে বলছো। আমি প্রিন্স মানে এই না যে তোমরা লস করবে। নিশ্চয়ই তুমি এর বদলে কিছু চাও। অ্যালেন অবাক হয়ে বলে, আপনি ছোট হলেও আমার ইন্টেনশন বুঝে গেছেন। সে বলে,
হ্যাঁ, আমি এর বদলে কিছু চাই। নাইট সিলেকশন এক্সামের মতো প্যালেসে এমপ্লয়মেন্ট এক্সামও হয়, তাই আমি চাই আপনি সুপারিশ করে আমার পরিচিত কোনো মেয়েকে প্যালেসে জব পাইয়ে দিন। নোয়া বুঝে যায় যে যদি অ্যালেনের পরিচিত কেউ প্যালেসে কাজ করে তবে নতুন ইনফরমেশন আগে অ্যালেনই পাবে, আর যদি সেই মেয়ে রাজার সঙ্গে নাইট স্পেন্ড করার সুযোগ পায় তাহলে তাদের প্রফিট আরও বাড়বে। নোয়া বলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। যে মেয়েকে পাঠাবে তাকে যদি আমার পছন্দ হয় তবেই আমি অ্যাপ্রুভ করব। অ্যালেন বলে, ঠিক আছে, আমি এমন মেয়েই পাঠাবো যে আপনার স্ট্যান্ডার্ডের হবে। সে আরও বলে, প্লিজ আমাকে আপনাকে সার্ভ করার সুযোগ দিন। তখন নোয়া বলে, যদি জানতে পারি তুমি আমাকে ধোঁকা দিয়েছ তাহলে খারাপ হবে। অ্যালেন বলে, না, এমন হবে না। এরপর নোয়া যাওয়ার সময় ভাবে, অ্যালেনকে আমার সাবঅর্ডিনেট বানানোর পর আমার স্ট্যাটস বেড়েছে, এভাবে চললে আমি আরও পাওয়ারফুল হব। কিন্তু সে দেখে তার ওয়াটারে থাকা ডাবল এস এখন একটা এস হয়ে গেছে। এটা দেখে তার মনে হয় আলমারিয়াতে কিছু হয়েছে হয়তো, তাই নোয়া রাজাকে জিজ্ঞেস করতে যায়। তখন রাজা অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? নোয়া বলে, তার মানে কিছু তো হয়েছে। রাজা বলে, কই না তো, আমি কিছু সাইন্স লক্ষ্য করেছি। তখন এক মেসেঞ্জার এসে রাজাকে কিছু বলে যায়। তখন রাজা নোয়ার প্রশংসা করে বলে, তুমি ঠিকই বলেছিলে, আলমারিয়াতে বিদ্রোহ হয়েছে। আর তোমার কি মনে হয় এই বিদ্রোহ কত বড়? নোয়া ভাবে তার র্যাঙ্ক একটু কমেছে, তাই সে বলে, আমার মতে বিদ্রোহ ছোট হবে। তখন রাজা বলে, রিপোর্ট অনুযায়ী প্রায় ৫,০০০ মানুষ বিদ্রোহ করেছে, আর তারা তোমার এরিয়ার লোক। তুমি কি নিজে তাদের শান্ত করবে? নোয়া বলে, আমার পক্ষে সম্ভব না। আমি এখনও ছোট আর কমব্যাট জানি না, তাই আমার বড় ভাইদের পাঠানো উচিত। এটা শুনে রাজা বলে, আমি তোমার থেকে এমন উত্তর আশা করিনি, কিন্তু ঠিক আছে, তুমি কাকে সাথে নিতে চাও? নোয়া বলে, আমার বড় ভাই হেনরি এর জন্য ঠিক হবে। পরের সিনে হেনরি আর নোয়া আলমারিয়াতে যায়। তখন হেনরি বলে, এটা তোমার সুযোগ ছিল নাম করার। নোয়া বলে, আমার এক্সপিরিয়েন্স কম, তাই আমি চাই না আমার ভুলের কারণে লোকেরা মরুক। হঠাৎ নোয়া কিছু সেন্স করে, তাই সে তাড়াতাড়ি ক্যারেজ থামায়। এটা দেখে হেনরি নোয়াকে জিজ্ঞেস করে, এখানে কিছু হয়েছে নাকি? নোয়া বলে, লেভাইথান রিয়্যাক্ট করেছে, এর মানে এখানে শত্রু আছে। তারপর সে একাই ক্যারেজ থেকে নেমে যায়। তখন কিছু লোক তার উপর ওয়াটার ম্যাজিক দিয়ে হামলা করে, কিন্তু নোয়া তার শিল্ড ব্যবহার করে ওই হামলাগুলো থেকে বেঁচে যায়। নোয়া এখন বুঝে যায় যে এই লোকগুলো আলমারিয়া থেকে এসেছে, কারণ তারা ওয়াটার ম্যাজিক ব্যবহার করছিল। তখন ওই লোকগুলো আবার হামলা করে, কিন্তু নোয়া লিভাইথান বের করে ওই লোকগুলোকে মেরে ফেলে। এটা দেখে হেনরি অবাক হয়ে যায়, কারণ সে একাই এতগুলো লোককে হারিয়ে দিয়েছে। হেনরি বলে, এরা সবাই কি মারা গেছে? যদি কেউ বেঁচে থাকতো তাহলে আমরা তাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারতাম। তখন নোয়া বলে, চিন্তা করো না, আমি এদের মারিনি, আমি শুধু লিভাইথানের পাওয়ার ব্যবহার করে এদের অজ্ঞান করেছি। তখন হেনরিও চেক করে বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এরা তো সত্যিই জীবিত। তখন নোয়া বলে, এদের থেকে যেসব প্রশ্ন করতে হবে সেগুলো আমি তোমার ওপর ছেড়ে দিলাম, তুমি এদের জিজ্ঞেস করে নিও। নোয়া এরপর জানতে পারে যে যারা বেশিরভাগ বিদ্রোহ করছে তারা হলো হর্সম্যান, মানে তারা ঘোড়া ব্যবহার করে। তো পরের দিন নোয়া এসে এখন অ্যালেনের সাথে দেখা করে এবং বলে, আলমারিয়ার আশেপাশের এরিয়াতে তুমি বিজনেস করো, তাই না? তখন সে বলে, হ্যাঁ। নোয়া বলে, এ ব্যাপারে কাউকে কিছু বলবে না যে আলমারিয়ার ভেতরে একটা বিদ্রোহ হয়েছে। আমি শুনেছি বেশিরভাগ লোক লড়াই করার জন্য ঘোড়ায় আসে, তাই এই নাও, আমি তোমাকে 10,000 রিয়ান দিচ্ছি। এখনই গিয়ে আলমারিয়ার ভেতরে যত ঘোড়ার খাবার আছে সব কিনে নাও এবং সেই খাবার লুকিয়ে রাখো, যাতে শত্রুদের কাছে তাদের ঘোড়াদের খাওয়ানোর জন্য কিছুই না থাকে। তাহলে তাদের ঘোড়াগুলো দুর্বল হয়ে যাবে, তারপর তাদের থামানো অনেক সহজ হয়ে যাবে, সেটা আবার রক্তপাত ছাড়াই। এটা শুনে অ্যালেনও অবাক হয়ে যায় এবং বলে, আপনি তো সত্যিই দারুণ, কি দারুণ আইডিয়া বের করেছেন, আমি এখনই যাচ্ছি। এটা বলে সে টাকাগুলো নিয়ে চলে যায়। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইজ।